বিসমিল্লাহির রহমানির রহিম। রাহাত একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে একদম গ্র্যান্ড ফাইনাল একটা ক্লাস হতে যাচ্ছে এবং যে বিষয়ের উপর ক্লাসটি হতে যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকার ব্যবস্থার উপরে এ টু জেড বাংলাদেশের সরকার ব্যবস্থার উপরে আজকের ক্লাসটি থাকবে। এবং এই যে বিষয়টা বিশেষ করে যে বাংলাদেশের সরকার ব্যবস্থার একদম কি কি রয়েছে এটার সাথে রিলেটেড যত সাধারণ জ্ঞান আছে এই ক্লাসে শেষ হয়ে যাবে। সো যারা আপনারা দেখতেছেন, আশা করি আপনারা কখনোই এই ক্লাসটি দেখলে ঠকবেন না। আশা করি দেখেন, আমরা লাস্ট পর্যন্ত দেখি যে বাংলাদেশের সরকার ব্যবস্থায় কি কি বিষয় রয়েছে এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা এবং প্রত্যেকটা অ্যাডমিশনে কিন্তু এই টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তাহলে চলেন সামনের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এবং শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে ভিডিওর মাধ্যমে এবং এই ক্লাসটি একদম এনজয় করার চেষ্টা করব। চলেন দেখি কি কি আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থার তিনটা বিভাগ আছে। কি কি সেই তিনটা বিভাগ? আমরা যদি দেখি যে বাংলাদেশ সরকার ব্যবস্থার তিনটা বিভাগের মধ্যে রয়েছে শাসন বিভাগ, যারা আইন প্রয়োগ করে থাকে, তারপর হচ্ছে আইন বিভাগ, যারা আইন প্রণয়ন করে থাকে, এবং বিচার বিভাগ, যারা আইনের ব্যাখ্যা দিয়ে থাকে। সো সরকার বা রাষ্ট্রের যে সর্বোচ্চ যে তিনটা বিভাগ রয়েছে এই তিনটা বিভাগ নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, এই টোটাল যে আমরা জানি রাষ্ট্রের যে তিনটা অঙ্গ রয়েছে, কয়টা অঙ্গ? এই তিনটা অঙ্গ নিয়ে আমরা আজকের ক্লাসটি। সো চলেন বাংলাদেশের সরকার ব্যবস্থার এই তিনটা বিভাগ নিয়ে সর্বোচ্চ এবং বিস্তারিত আমরা আলোচনা করি। প্রথমে আসি আইন বিভাগ নিয়ে। আইন বিভাগের ইংরেজি নাম হচ্ছে লেজিসলেটিভ, এবং এটা আমাদের সংবিধানের 65 থেকে 93 যে অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদে কিন্তু আলোচনা করা হয়েছে এই আইন বিভাগ নিয়ে। এবং আইন বিভাগের এটা মূলত হচ্ছে স্পিকারের অধীন থাকে। এবং স্পিকারের অধীন কেন বলতেছি, কারণ আইন হচ্ছে সংসদে পাশ হয়ে থাকে। ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমি কি কি বলার চেষ্টা করতেছি, কারণ এখন প্রতিযোগিতায় যারা হচ্ছে প্রশ্নকর্তা তারা খুব চালাক চতুর হয়ে গেছে। এই জন্য যে আপনাকে কিভাবে যে প্রশ্ন করবে, আপনার যদি বিস্তারিত ভালো একটা ধারণা না থাকে আপনি কিন্তু আনসার করতে পারবেন না। এজন্য একদম ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা বিষয়ের মূল থিম কি চাচ্ছে আমরা অ্যানালাইসিস করে আজকের ক্লাসটা দেখব। দেখি কি কি বিষয় রয়েছে। সো আইন বিভাগের হচ্ছে 65 থেকে 93 যে অনুচ্ছেদে এই অনুচ্ছেদগুলোতে আলোচনা করা হয়েছে। এবং এই যে আইন বিভাগের মেইন বিষয়টা মূলত জাতীয় সংসদে আলোচনা করা হয়। কোথায় এটা? এটা মূলত হচ্ছে জাতীয় আমাদের যে সংসদ রয়েছে এই সংসদে আইনসভার বিষয়গুলো যেটাকে বলতেছি আমরা, হ্যাঁ, আলোচনা করা হয়ে থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার দায়ী থাকে আইনসভার নিকট। আমরা জানি বাংলাদেশের সরকার পদ্ধতিটা হচ্ছে কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এবং এখানে যিনি প্রধান থাকবেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং আইন বিভাগে যিনি মানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা আইনসভার নিকট মেইনলি দায়ী থাকে। আচ্ছা, সো আইন প্রণয়ন আইনসভায় কি হয়ে থাকে বা আইন বিভাগ মূলত তারা করে থাকে আইন প্রণয়ন, আইনকে সংশোধন করে থাকে, তারা পরিমার্জন করে থাকে, পরিবর্ধন করে থাকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে তারা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে কি করে থাকে? আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। মূলত হচ্ছে এই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে আইন বিভাগ। এরপর আমরা দেখি যে শাসন বিভাগ বা এটার আরেক নামে ডাকা হয় সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। দেখি এটার ইংরেজি নাম হচ্ছে এক্সিকিউটিভ। দেখি অনুচ্ছেদ 48 থেকে 64 নম্বর পর্যন্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে এটা মূলত বাংলাদেশের সংবিধানের আইন বিভাগ বা শাসন বিভাগ, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়ে থাকে সংবিধানের 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদে। মনোযোগ সহকারে চিন্তা করবেন যে প্রথমেই আমরা আসি যে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা, যে নির্বাহী ব্যবস্থা গৃহীত হয় রাষ্ট্রপতির নামে। অর্থাৎ শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ যেটা গৃহীত হবে এটা পুরোটা হবে কার নামে? এটা হবে রাষ্ট্রপতির নামে, এটা নামে গৃহীত হবে। কিন্তু নির্বাহী ক্ষমতা যার দ্বারা প্রযুক্ত হবে, যিনি হচ্ছে এটাকে এক্সারসাইজ করবে নির্বাহী ক্ষমতাটা বা এক্সিকিউটিভ যার পাওয়ার যার কাছে থাকবে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর খাতে, কারণ প্রধানমন্ত্রী হবে নির্বাহী ক্ষমতার প্রধান থাকবেন। ওকে, বাট যিনি গৃহীত করেন তিনি রাষ্ট্রপতির নামমাত্র বা আমরা বলে থাকি নিয়মতান্ত্রিক ভাবে। মন্ত্রী পরিষদ ও সচিবালয় নিয়ে এই শাসন বিভাগ বা নির্বাহী বিভাগটা গঠিত হয়ে থাকবে। অর্থাৎ যে আইন বিভাগে যারা আইন সংসদে আইন মানে সংসদীয় ব্যবস্থা আইন সংশোধন পরিমার্জন করবে বাট এটাকে শাসন কায়েম করবে, এটাকে এক্সারসাইজ করবে এই শাসন বিভাগ, এটা আমরা জানি। এরপর আরেকটা বিভাগ রয়েছে, সেই বিভাগটার নাম কি? বিচার বিভাগ।
দেখেন, বিচার বিভাগ বা যেটা জুডিশিয়াল যে সেগমেন্টটা আমরা বলবো, সেটা বাংলাদেশের সংবিধানের 94 থেকে 117 এই অনুচ্ছেদগুলোর ভিতরে হচ্ছে বিচার বিভাগ নিয়ে A to Z আলোচনা আছে। সো এইখানে কি কি রয়েছে দেখেন, সংবিধানের রক্ষক ও অভিভাবক হলো বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট। গণতন্ত্রের রক্ষা কবচ বিচার বিভাগের স্বাধীনতা। এবং এই যে বিচার বিভাগ হচ্ছে তারা গণতন্ত্রের রক্ষা করে থাকে। তাহলে সংবিধানে এইটা কিন্তু বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে যে সংবিধানের রক্ষক কে, বিচার বিভাগ, আইন বিভাগ নাকি শাসন বিভাগ? অনেকে ভুল করে কিন্তু আইন বিভাগ দাগিয়ে চলে আসছে। বাট এটা মাথায় রাখতে হবে, আইন প্রণয়ন করে থাকে আইন বিভাগ, বাট তারা সংবিধান বা সংবিধান রচনা করে থাকে আইন বিভাগ, বাট সংবিধানের রক্ষক কিন্তু বিচার বিভাগ। মাথায় রাখতে হবে, সংবিধানের রক্ষক, অভিভাবক হলো বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট। এই জিনিসটা মাথায় সবার থাকে না। সো ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু মাথায় এখান থেকে রাখতে হবে। তারপর দেখি যে এখানে আলোচনা হচ্ছে গণতন্ত্রের রক্ষা কবচ বিচার বিভাগের স্বাধীনতা। এটা আমরা জানি। বিচার বিভাগ বা বিচার কাজ পরিচালনা, আইন ভঙ্গকারী শাস্তি বিধান করে থাকে, সংবিধানের ব্যাখ্যা প্রদান, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার সংরক্ষণ ইত্যাদি করে থাকে এই বিচার বিভাগ। ওকে, আচ্ছা। তারপর আমরা দেখি যে বাংলাদেশের সরকার পদ্ধতি, এক এক দেশের এক এক ধরনের সরকার পদ্ধতি রয়েছে। যে বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার পদ্ধতি, বা যেটাকে আমরা বলে পার্লামেন্টারি সরকার ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশে। এটা মাথায় রাখবেন। তারপর দেখি রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্রপতি, সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের সরকার পদ্ধতিতে যিনি রাষ্ট্রপ্রধান তার নাম হচ্ছে রাষ্ট্রপতি। সহজ প্রশ্ন, বেশি পরীক্ষা আসে, বাট অনেকে ভুল করে থাকেন। তাহলে বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন কি, রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। এবং সরকার প্রধান যিনি, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং নির্বাহী ক্ষমতা তার দ্বারা প্রযুক্ত হয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশের পদমান নিম্নরূপ। যদি আমরা বলি প্রথম দিক দিয়ে রাষ্ট্রপতি, তারপরে দ্বিতীয় অবস্থানে প্রধানমন্ত্রী, তারপর জাতীয় সংসদের যিনি স্পিকার তার কিন্তু অবস্থান পদমর্যাদার দিক দিয়ে স্পিকার অবস্থান কততম, 3 নাম্বার কিন্তু ভাইরা, হ্যাঁ 3 নাম্বার। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে জাতীয় সংসদের স্পিকারের পদমর্যাদা কার পরে, প্রধানমন্ত্রীর পরে। কিন্তু তারপরে আমরা আসবো বাংলাদেশের 4 নাম্বার রয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি। তারপর প্রাক্তন যে ধরনের প্রতিবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা সংবিধানের মানে 4 নাম্বারে, অর্থাৎ বাংলাদেশের বিচারপতির কাতারে আমরা রাখি। এরপরে আমরা দেখি যে 5 নম্বর হচ্ছে সংসদীয়, যারা হচ্ছে বিভিন্ন ধরনের এমপি মন্ত্রীরা রয়েছেন। তারপর হচ্ছে একেবারে যে 17 নম্বর যে পদমর্যাদার দিক দিয়ে এখানে দেওয়া আছে যে বাংলা বিশ্ববিদ্যালয় উপাচার্য, জাতীয় অধ্যাপকগণ, সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছে তারা সরকারের 17 নম্বর সিরিয়ালে পদমর্যাদার দিক দিয়ে আছে। ওকে, পদমর্যাদাটা মনে রাখবেন কিন্তু ভালো করে। এরপর আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান যে প্রশাসনিক কাঠামোটা কিরকম। বাংলাদেশের সরকার ব্যবস্থার মধ্যে যে প্রশাসনিক কাঠামোটা কিন্তু খুবই গুরুত্ব বহন করে, যে 3টা অঙ্গ সংগ্রহ। এর মধ্যে দেখি প্রশাসনিক কাঠামোর মধ্যে আমাদের বিভাগ রয়েছে কয়টা, 8টা। তাহলে বাংলাদেশের বিভাগ কয়টি দেখেন। এখানে একটা মজার বিষয় কি, এই যে সিটি কর্পোরেশন আছে না, এইখানে কিন্তু 50তম বিসিএস এ পরীক্ষা আসছিল যে বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম কি। এটা কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সো বাংলাদেশের যে 12তম যে সিটি কর্পোরেশনটি রয়েছে এটা হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। তার বাংলাদেশের 64টা 64 ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের 64টি জেলা রয়েছে। উপজেলা হচ্ছে 495টি উপজেলা রয়েছে। আমরা এর আগেও পড়েছি যে বাংলাদেশে ঈদগাঁও, তারপর হচ্ছে মাদারীপুরের ডাসার, তারপর হচ্ছে সুনামগঞ্জের যে সর্বশেষ যে উপজেলাটি রয়েছে, এখানে কিন্তু 4টা উপজেলা, আগে ছিল 492টি। সর্বশেষ হচ্ছে মাদারীপুরের ডাসার উপজেলা, ঈদগাঁও, কক্সবাজারের, তারপর হচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর যে উপজেলাটা রয়েছে। এইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বশেষ 3টা উপজেলা সংযুক্ত হওয়া। থানার দিক দিয়ে যদি বলি বাংলাদেশে মোট 652টি থানা রয়েছে, সর্বশেষ ঈদগাঁও থানা, উপজেলাকে থানায় উন্নীত করা হয়। তারপর বাংলাদেশের পৌরসভা কিন্তু 330টি, এবং সর্বশেষ যে পৌরসভাটা এটা সিলেটের বিশ্বনাথ পৌরসভা। মাথায় রাখবেন কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সো যারা খুঁটিনাটি করে পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। সো শেষ পর্যন্ত দেখলে কিন্তু আমি বললাম আপনার কিন্তু লস হবে না। আপনি এমন কিছু তথ্য আজকে জানতে যাচ্ছেন যে তথ্যগুলো আপনাকে অনেক অনেক এগিয়ে রাখবে প্রতিযোগিতার ক্ষেত্রে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো ইউনিয়ন পরিষদের সংখ্যা অনেক ধরনের পার্থক্য আছে, কিন্তু আমাদের এটা বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় না ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানা। সো বাংলাদেশের যে প্রশাসনিক যে পঞ্চম যে আদমশুমারি হয়েছিল 2011 সালে, এটা অনুযায়ী 4552টি গ্রামের সংখ্যা রয়েছে। কতটি গ্রামের সংখ্যা এখানে রয়েছে? 87,191টি। ওকে, এটা মনে রাখলে হবে। এরপর দেখি আমরা যে বিভিন্ন বিভাগ ও জেলার পরিচিতি।
এখানে ইম্পর্টেন্ট বিশেষ কিছু না, কারণ বাংলাদেশের ঢাকা বিভাগে জেলা কয়টি সংখ্যা এভাবে কিন্তু প্রশ্ন চলে আসে যে বাংলাদেশের যে ঢাকা বিভাগ রয়েছে, এই যে ঢাকা, ঢাকা বিভাগের জেলা কয়টি? 8টি কিন্তু। এখন এখানে দেখেন সর্বোচ্চ জেলা কোন বিভাগে রয়েছে? সর্বোচ্চ জেলা কিন্তু খুলনা বিভাগে রয়েছে। কয়টি? 10টা জেলা আছে খুলনাতে, 10টা জেলা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ইত্যাদি ইত্যাদি, তাই না? আচ্ছা, এরপরে রয়েছে বরিশালে 6টি, রংপুরে 8টি। তো রংপুরে এভাবে প্রশ্ন কিন্তু প্রায় সময় চলে আসে যে বাংলাদেশের যে রাজশাহীর কয়টি জেলার সংখ্যা, তো এটা কিন্তু প্রায় চলেছে। তাহলে রাজশাহীর 8টা জেলা, রংপুরের 8টি, সিলেটের 4টা, খুবই গুরুত্বপূর্ণ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবচেয়ে কম জেলা। সিলেট এবং ময়মনসিংহ হচ্ছে সবচেয়ে বাংলাদেশের কম জেলা। ওকে, এরপর আমরা দেখি যে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম যে প্রশাসনিক এককগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। কেন বললাম? কারণ এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জন্য বাংলাদেশের বৃহত্তম প্রশাসনিক ইউনিট গুলো অনেকে প্যাচ লাগায়। কেমনে প্যাচ লাগায় দেখেন, বাংলাদেশের বিভাগের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কিন্তু চট্টগ্রাম, বা জেলার মধ্যে সবচেয়ে আয়তনে যে বড় বিভাগটা এটা কিন্তু রাঙ্গামাটি। বিসিএস সহ অন্যান্য পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সহজ একটা প্রশ্ন সবাই ভুল করে, বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলাটা রাঙ্গামাটি, বাট বিভাগ হচ্ছে চট্টগ্রাম। ওকে, এখন আমরা আসি আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ, বাট ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। জেলা নারায়ণগঞ্জ আয়তনে। এখন আমরা আসি জনসংখ্যায়। জনসংখ্যায় ঢাকা, জেলায়ও ঢাকা, বিভাগের দিক দিয়েও ঢাকা, কিন্তু ক্ষুদ্রতম জনসংখ্যায় ক্ষুদ্রতম যে বিভাগটা রয়েছে বরিশাল। বাট বান্দরবনে শুধু বান্দর থাকে, মনে রাখবেন। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবন। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কোনটা বললাম? বান্দরবন। মনে রাখবেন, বান্দরবনে বান্দর থাকে, মানুষ থাকে না, সুতরাং জনসংখ্যার দিক দিয়ে খুবই কম এবং ছোট যে জেলাটি, এভাবে কিন্তু মনে থাকবে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমাদের কি কি বিষয় রয়েছে। উপজেলা যদি বলি, যে বাংলাদেশের উপজেলা, বাংলাদেশের সবচেয়ে বড় যে উপজেলাটার নাম হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা উপজেলা। তারপর হচ্ছে ক্ষুদ্রতম উপজেলা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের সবচেয়ে ছোট উপজেলা। জনসংখ্যার দিকে গাজীপুর আগেও ছিল, বর্তমানেও থানা এবং জনসংখ্যা উভয়, হ্যাঁ, মাথায় রাখতে হবে। এবং ক্ষুদ্রতম জনসংখ্যায় থানচি, মানে বান্দরবন হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে ছোট জেলা, কিন্তু থানচিটা হচ্ছে কি উপজেলা, হচ্ছে থানচি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সিটি কর্পোরেশন অবশ্যই গাজীপুর আয়তনেও বড়, জনসংখ্যার দিক দিয়ে যদি আমরা বলি গাজীপুরকে বলতে পারি। তারপর দেখি সিটি কর্পোরেশন ক্ষুদ্রতম সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন। আয়তনে সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন কোন জেলার? সিলেটের, মাথায় রাখতে হবে। এরপর দেখি ইউনিয়ন, সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে। তারপর হাজিপুর হচ্ছে ক্ষুদ্রতম ইউনিয়ন, মা দৌলত খান ভোলাতে সবচেয়ে ছোট ইউনিয়ন। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে সাভারের ধামসুনা, মানে ঢাকাতে সবসময় মানুষ বেশি বসবাস করে বিদায় জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় যে ইউনিট, মানে কি বলবো, ইউনিয়নরা রয়েছে, এটা হচ্ছে ধামসুনা ইউনিয়ন, সাভার। এবং বাংলাদেশের সর্বদক্ষিণের যেই ইউনিয়নটা রয়েছে এবং ক্ষুদ্রতম এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম, সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন, বা আমরা বলি এটা টেকনাফ অবস্থিত কিন্তু, হ্যাঁ। ওকে, তারপর কি আছে দেখি আমরা। এরপর বাংলাদেশের এই যে তিনটা সরকারের যে তিনটা অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, আমরা প্রথমে আমরা জাতীয় সংসদের বিস্তারিত তথ্য আলোচনা করি। দেখি যে বাংলাদেশের জাতীয় যে সংসদ রয়েছে, এই জাতীয় সংসদের মধ্যে কি কি বিষয় আলোচনা করা আছে, আমরা এই জিনিসগুলো দেখবো। যে সংসদীয় সরকার ব্যবস্থা, এখানে প্রথমে হচ্ছে যে সংসদীয় সরকার ব্যবস্থা মন্ত্রিসভার অভিভাবক জাতীয় সংসদ। অবশ্যই আগে বলছি যে সংসদীয় সরকার ব্যবস্থা মন্ত্রিসভার অভিভাবককে অবশ্যই জাতীয় সংসদ হবে। তারপর এইটা কিন্তু প্রশ্ন আসে, তারপর বাংলাদেশের আইনসভার নাম কিন্তু জাতীয় সংসদ, এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে নির্বাচিত, এবং এইখানে যে সিট সংখ্যা রয়েছে কয়টা? 300টি সিট সংখ্যা রয়েছে। এটা সংবিধানের 62 নম্বর অনুচ্ছেদের 2-এ বলা হয়েছে যে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য আসন সংখ্যা হবে 300টি। এটা 65 2 নম্বর মানে অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তারপর সংসদের স্থায়ী আসন হচ্ছে কোথায়? স্থায়ী আসন ঢাকায়, এবং স্থায়ী আসন বলতে বোঝাচ্ছে সংসদ অবস্থিত ঢাকায়, আমরা জানি। তারপর আইনসভা বিষয়ে মানে বিবৃত হয়েছে সংবিধানের 65 থেকে 93 অনুচ্ছেদ সম্পর্কে। আচ্ছা, জাতীয় সংসদের কথা বলা হয়েছে সংবিধানের 5ম ভাগে। তো সংবিধানের 5ম ভাগে জাতীয় সংসদ সম্পর্কে বলা হয়েছে, যেহেতু বর্তমান সংসদীয় নির্বাচন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে বলা হচ্ছে বাংলাদেশ সংবিধানের কততম ভাগে, আমরা জানি সংবিধানের ভাগ রয়েছে টোটাল 11টি ভাগ, তাই না, বা 11টি অধ্যায়। 11টা অধ্যায়ের মধ্যে 5 নম্বর অধ্যায় আলোচনা করা হয়েছে কোনটা? 5 নম্বর জাতীয় সংসদের কথা। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম অনেক জায়গায় আসে,
সো দ্য হাউস অফ দ্য নেশন না হাউস অফ দ্য নেশন না নেশন অফ দ্য হাউস, এই নামে কিন্তু প্রায় পরীক্ষা চলে আসে। সো বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন। তারপর বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক অবশ্যই শাপলা, নট শাপলা কলি, শাপলা হবে। ওকে, তারপর দেখি যে বাংলাদেশের মানে আইনসভা জাতীয় সংসদ, এটা নির্মাণ কাজ শুরু হয় কত সালে? 1961 সালে নির্মাণ কাজ শুরু হলেও এটার কাজ শেষ হয় 1982 সালে, এবং তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার তিনি কি করেন? উদ্ভাবন করেন প্রথম, এবং এই উদ্ভাবন হয় 1982 সালে, এবং প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 15 ফেব্রুয়ারি 1982 সালে। এটা বাংলাদেশের জাতীয় সংসদ। তাহলে যদি প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম উদ্ভাবন হয় 1982 সালের 28 জানুয়ারি, এবং এর পরের মাস ঠিক 15 ফেব্রুয়ারি প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1982 সালের 15 ফেব্রুয়ারি। লাইনটা কিন্তু মনে রাখতে হবে, 15 ফেব্রুয়ারি বলছি 1982 সাল। ওকে, এরপর আমরা দেখি যে কি কি বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যদি আমরা দেখি জাতীয় সংসদ নিয়ে, যে জাতীয় সংসদ অবস্থিত শেরেবাংলা নগর ঢাকাতে অবস্থিত জাতীয় সংসদ, সবাই আমরা এটাকে চিনি। বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী থেকে আমরা এটাকে আরো বেশি পরিচিত হয়ে গেছে। জাতীয় সংসদটা ঢাকা, শেরেবাংলা নগর ঢাকা। স্থাপত্য রীতি যদি বলি, যে এটার স্থাপত্য রীতিমালা যদি বলি, যে আধুনিক এবং স্মৃতিস্তম্ভ স্থাপত এর স্থপতি বা নকশাকারী হচ্ছে লুই আই কান। তো পরীক্ষায় বেশি আসে যে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতিকে লুই আই কান, বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতিকে লুই আই কান, এবং তিনি এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এস্তোনিয়ার জন্মগ্রহণকারী এই লুই আই কান। সরকারি স্থপতি বাংলাদেশের যদি সহকারী স্থপতি যদি বলি, যে এই যে লুই আই কানের সাথে যিনি বাংলাদেশের ছিলেন তার নাম ছিলেন মাজহারুল ইসলাম। ওকে, লুই আই কানের মৃত্যুর পর অস্বীকার সম্পন্ন করেন হেনরি উইলকট। ওকে, হেনরি এম প্যামব্যাম কার নাম বলছে, তিনি ডিজাইনার, ভবনটা ডিজাইন করে হচ্ছে হেনরি এম প্যামব্যাম। ওকে, সংসদ ভবনের পিছনে এই যে লেকটা আছে, লেকটার নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। পরীক্ষা আসে যে ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত, কিন্তু প্রায় সময় কিন্তু পরীক্ষা চলে আসে যে ক্রিসেন্ট লেক কোথায়। পরীক্ষা আসে না যে বেঙ্গি ভ্যালি কোথায়, তারপর হচ্ছে ভগা লেক কোথায়, ক্রিসেন্ট লেক কোথায়, এগুলো প্রায় প্রশ্ন আসে। সো ভেঙ্গি ভ্যালি, হ্যাঁ, সাঙ্গু ভ্যালি, ভ্যালি বা লেক বা হ্রদ, এই বিষয়গুলো কিন্তু প্রায় সময় পরীক্ষা চলে আসে। সো মাথায় রাখতে হবে যে লেক হিসেবে বা হ্রদ হিসেবে ক্রিসেন্ট যে লেকটা, এটা কিন্তু সংসদ ভবনে অবস্থিত। মানে বুঝাইতে পারছি কিনা, বুঝছেন কিনা, এই প্রশ্নটা কিন্তু বেশি পরীক্ষা আসে। জাতীয় সংসদের ভবনের ভিত্তি স্থাপন করেন আইয়ুব খান। হ্যাঁ, আইয়ুব খানকে চিনেন? তৎকালীন সময়, যেহেতু এটা 1961 সালে ভিত্তি স্থাপন মানে স্থাপন করা, ভিত্তিপ্রস্তর যখন স্থাপন করা, তখন কিন্তু আইয়ুব খান ক্ষমতায় ছিলেন। মার্শাল মানে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, এবং মার্শাল মানে প্রথম তিনি মার্শাল ল জারি করছিলেন, তাই না, আইয়ুব খান। ওকে, মার্শাল ল আইন অনুযায়ী তিনি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন, এবং এটা উদ্ভাবন করেন তৎকালীন প্রেসিডেন্ট আব্দুস সাত্তার ছিলেন। এটা কিন্তু পরীক্ষা বেশি আসে। সংসদ ভবনের উচ্চতা 155 ফুট 8 ইঞ্চি বা 46.5 মিটার বা 9 তলা। ওকে, বিশিষ্ট আয়তন 215 একর, এবং প্রস্তাবনা ছিল 208 একর, বা বর্তমান বাংলাদেশে হচ্ছে 215 একর এলাকা নিয়ে হচ্ছে জাতীয় সংসদ ভবন মানে প্রতিষ্ঠা লাভ করেছে। প্লাজার নাম হচ্ছে মেইন প্লাজা, দক্ষিণ প্লাজা ও প্রেসিডেন্সিয়াল প্লাজা, বিভিন্ন নামে এটাকে ডাকা হতো, বা ভিআইপি গ্যালারি 2 ইত্যাদি। ওকে, এরপর কি আছে দেখেন, আরো কিছু তথ্য আমরা এখানে কিছু বিষয় জানবো। যেমন একটা সংসদের ক্ষেত্রে যে সংসদ যিনি নেতা থাকেন, লিডার অফ দ্য হাউস কে, এর পরিচয়টা কি আমরা যদি একটু যদি যিনি সংসদের যিনি নেতা থাকবেন তাই তিনি হচ্ছেন পার্লামেন্টে যিনি সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন, তিনি হবেন দলের নেতা পার্লামেন্টের। এবং সংসদ নেতা বলে তাকে পরিচিত প্রধানমন্ত্রী, এমন কোন প্রধানমন্ত্রী যিনি সংসদের অন্যতম সদস্য এবং সংসদ নেতা রূপে কাজ করার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হয়ে থাকেন। তাই এক কথায় একটা সংসদের ক্ষেত্রে যিনি সংসদ নেতা হবেন, তিনি মেইনলি যেই দল ক্ষমতায় যাবে সেই দলের সংখ্যাগরিষ্ঠ আসনের প্রেক্ষিতে ওই দলের যিনি প্রধান থাকবেন বা চেয়ারম্যান থাকবেন, তিনি মূলত হচ্ছে বা সভাপতি থাকবেন, তিনি হচ্ছেন সংসদ নেতা হবেন। তাহলে আমরা জানি সংসদ নেতা রূপে কাজ করে থাকেন মূলত প্রধানমন্ত্রী, এবং প্রথম সংসদ নেতা যিনি ছিলেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সবচেয়ে বেশি সময় যিনি সংসদ নেতা ছিলেন, আমরা জানি প্রায় 17 বছর ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 4 বার সংসদ নেতা হন। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে, তারপর দেখি যে বিরোধী দলীয় নেতা বা যাকে বলা লিডার অফ দ্য অপোজিশন, আমরা জানি প্রত্যেকটা সংসদে বিরোধী দলীয় পার্টি থাকে। এর মধ্যে পরিচয় যদি আমরা একটু দেখি, যে এখানে এই যে পরিচয়, পার্লামেন্টের যে দলের যিনি নেতা থাকবেন তিনি বিরোধী দলের নেতা, এবং একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ছিলেন রওশন এরশাদ। একাদশ, আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেখবো যে বিএনপির পাশাপাশি জামাত ছিল বিরোধী দলীয় নেতা, এবং নেতার মধ্যে এইখান থেকে বিরোধী দলের মধ্যেও যিনি হচ্ছে প্রধান থাকেন তাকে কিন্তু বিরোধী দলের নেতা বানানো হয়ে থাকে।
আচ্ছা, এরপর দেখি সংসদ উপনেতা কে হয়ে থাকে। উপনেতা নির্বাচিত হয় সংসদ সংখ্যা সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে থাকে। তাহলে সংসদ উপনেতার কাজ কি? সংসদ উপনেতার কাজ হচ্ছে প্রধানমন্ত্রী যদি সংসদে উপস্থিত না থাকে তাহলে ডেপুটি লিডার অফ দ্য হাউস তিনি হচ্ছে কাজ করে থাকবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কাজ করেন। এবং হুইপ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, হুইপ অনেকে জানেন না হুইপ বা আমরা এই হুইপ মানে কাকে বোঝাচ্ছে। প্রত্যেকটা সংসদে কিন্তু একজন চিফ হুইপ থাকেন। এই চিফ হুইপের কাজ হচ্ছে তিনি সচেতক। সচেতক মানে হচ্ছে তিনি সবাইকে সচেতনতা করেন যেন সংসদের যে শৃঙ্খলা থাকে শৃঙ্খলা যাতে নষ্ট না হয়, কার্যকর যে ক্ষমতাটা যেটাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সংসদের যে দায়িত্বগুলো থাকে এই দায়িত্বগুলো যাতে যথাযথ উপলব্ধি সবাই যাতে যথাযথ পালন করতে পারে সেটার জন্য হুইপের প্রধান কাজ থাকে। বুঝতে পারছি কিনা? আশা করি এই জায়গাটা বুঝছেন কিনা। এখানে প্রশ্ন আসবে। তারপর আমরা আইন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ধারা, এই ধারা কিন্তু বেশি বেশি পরীক্ষায় আসে। এর মধ্যে 54 ধারা অনুযায়ী হচ্ছে যে সংসদের যে কিছু ধারা আছে এর মধ্যে 54 ধারা বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশের থাকে। 57 ধারা আইসিটি বিষয়ক আইন। 144 ধারা মানুষ চলাচল আচরণ কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ কিংবা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। একটা একটা জায়গায় যখন আমরা এই 144 ধারা সব জায়গায় শুনে আসছি এবং সবার মুখে মুখে এটা প্রচুর মানে প্রচলিত যে আইন বিষয়ক যদি এই ধারা কখনো জারি হয় মানে যেই অঞ্চল যেই এলাকায় এই ধারা জারি করা হবে মানে এই এলাকার ত্রিসীমানার ভিতরে কেউ উপস্থিত হতে পারবে না। এখানে কথা বলা, আচরণ লঙ্ঘন করা, মানুষের কর্মকাণ্ড বিধিনিষেধ এগুলোর উপরে কঠোর ভাবে 144 ধারা জারি করা হয়। মানে এইখানে কোনো প্রকারে 144 ধারা ভঙ্গ করলে এখানে পুলিশ কি করবে? লাঠি পেটা করবে অথবা দেখা যায় গুলি করতেও বাধ্য হতে পারে। বিশেষ মুহূর্তে 144 ধারা আইনের ধারা। 154 ধারা এজাহার রেকর্ড করা হয়। 161 পুলিশ জবানবন্দি রেকর্ড করে থাকে। বাংলাদেশের যে পেনাল কোডের যে একটি ধারা, যে মানুষ যখন প্রতারণার জন্য শাস্তির বিধান রয়েছে, এটা হচ্ছে 420 ধারায়। আজকে আইনের বিষয়গুলো জেনে নেন। ওকে ওকে সো বাংলাদেশের যে আইনসভার পরে আমরা আইন বিশেষ করে সুপ্রিম কোর্ট এই বিচার বিভাগের প্রধান যিনি, বাংলাদেশের সর্বোচ্চ যে আদালত এই সুপ্রিম কোর্ট বিচার বিভাগের দুইটা বিষয় রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের মানে সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের প্রধান যে কোর্টটি সেটা সর্বোচ্চ আদালত। সো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। কি নাম? সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই সুপ্রিম কোর্টের বিভাগ আছে দুইটা, একটা আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। তাহলে সুপ্রিম কোর্টের বিভাগ দুইটা, একটা আপিল এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট গঠিত হয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে। এটা বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা নিয়ে বাংলাদেশের সংবিধানের 94 নাম্বার অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপর দেখি যে আপিল বিভাগের প্রধান যিনি থাকেন বা আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে নাজমুন আরা সুলতানা। দ্বিতীয় নারী বিচারপতি জিনা তারা। নাজমুন আরা, জিনা তারা, দুইজনের নামের সাথে কিন্তু আরা আছে। উভয় কিন্তু প্রথম মানে নারী বিচারপতি নাজমুন আরা এবং দ্বিতীয় নারী বিচারপতি জিনা তারা। তাহলে রাষ্ট্রপতি আরো পরামর্শ না নিয়ে প্রধান বিচারপতিকে এবং প্রধান বিচারপতির পরামর্শে অন্যান্য বিচারপতিদের নিয়োগ দিতে পারেন। আরেকটু ক্লিয়ার করি প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অনেকে একটা জায়গায় প্যাচ লাগান কি জানেন? আপনারা যে সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি, যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হবেন এই মানে উনাকে কি কখনো মানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি দিতে পারেন? নো। যে মানে যিনি দিয়ে থাকেন তিনি হচ্ছেন বিচারপতি মানে রাষ্ট্রপতি। সো মহামান্য রাষ্ট্রপতি তার এখতিয়ার আছে মানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, যেখানে প্রধান মানে বাংলা সংবিধান অনুযায়ী বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কখনোই প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয় না। মাথায় কিন্তু রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কাকে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কখনোই প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয় না, এটা সংবিধান অনুযায়ী। আচ্ছা, তাহলে প্রধান বিচারপতিকে শপথ যিনি পড়ান তার নাম হচ্ছে রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিকে যিনি শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। তাহলে
বিচারপতিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায়, আবার রাষ্ট্রপতিকে বিচারপতি কি করেন, প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করেন। এই জায়গায় কিন্তু একদম মানে ঝামেলা হওয়ার কথা না, এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এই জায়গায় আমরা আরো অনেক জানি যে কে কাকে শপথ বাক্য পাঠ করেন, যেমন সংসদীয় যারা মানে নেতা থাকেন তাদেরকে কারা মানে শপথ বাক্য পাঠ করান, আমরা জানি স্পিকার শপথ বাক্য পাঠ করান। তারপর হচ্ছে এই জায়গাগুলো অনেকের কিন্তু পেস লাগে, একটু ভালো করে দেখে নিবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা থাকতে কি কি যোগ্যতা থাকবে, যেমন বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টের অনন্য তারাকে 10 বছর যাবৎ কাজ করার যে অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বাংলাদেশের কোনো বিভাগীয় পদে অনন্য 10 বছর অসীম থাকতে হবে। তারপর বিচারপতিদের শৃঙ্খলা পদায়নের কথা বলা যায় সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদে। আবার আসি 117 নম্বর হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, বাংলাদেশের বিচারপতি সুপ্রিম কোর্টের নিয়ে আলোচনা, এবং বিচারপতিদের শৃঙ্খলা পদায়নের কথা বলা হয়েছে সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদ। এবং শৃঙ্খলা বিধান ন্যস্ত থাকবে কার উপর বলেন তো? অবশ্যই যার উপর থাকবে তিনি হচ্ছেন রাষ্ট্রপতির উপর থাকবে। কার উপর? তাহলে বিচারপতিদের যে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেবে রাষ্ট্রপতি, এবং এটা 116 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপর দেখি বিচার বিভাগের পৃথকীকরণের কথা আলোচনা করা হয়েছে বাংলাদেশ সংবিধানে কোন কোন জায়গায় বিচার বিভাগের পৃথকীকরণের কথা। আমরা জানি যে মন্টেস্কুর যে সেপারেশন অফ ল রয়েছে, কার এটা বললাম? মন্টেস্কুর যে সেপারেশন অফ ল, হ্যাঁ, সেপারেশন অফ ল, এই সেপারেশন অফ ল কার? মন্টেস্কুর। এই সেপারেশন ল অনুযায়ী মানে বিচার বিভাগে যে পৃথকীকরণের কথা কিন্তু আলোচনা করেছে সেপারেশন ল, লয়ে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে কি করতে হবে? পৃথকীকরণ করতে হবে, সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, সেটা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কি বললাম? 22 নম্বর অনুচ্ছেদটা। আচ্ছা, নির্বাহী বিভাগ বিচার বিভাগ পৃথকীকরণের জন্য মামলা করা হয়েছিল কত সালে? 1995 সালের 19 নভেম্বর। এবং মামলা করেন তৎকালীন জজ মাজদার হোসেন। তৎকালীন জজকে মাজদার হোসেনের মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বিচার বিভাগ বাংলাদেশে স্বাধীন হয়। মামলাটির নাম মাজদার হোসেন বনাম বাংলাদেশ নামে একটা মামলা হয়, যে বিচার বিভাগের স্বাধীনতা। মামলার বিচারক ছিলেন বিচারপতি মোস্তফা কামাল, এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে নির্বাহী বিভাগ হতে পৃথকীকরণের জন্য এই রায় দেয় 2 ডিসেম্বর 1999 সালে। তাহলে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করছে, তাহলে নির্বাহী বিভাগের কোনো এখতিয়ার থাকবে না সুপ্রিম কোর্টের উপর। এটার মামলার রায় দিছিল 1999 সালে, এবং স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় কিন্তু কত তারিখ বললাম? এই যে এখানে দেওয়া আছে, দেখেন ভালো করে, 1 নভেম্বর 2007 সালে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নটা বেশি আসে, 2007 সালে, মাথায় রাখবেন। তাহলে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 1 নভেম্বর 2007 সালে মাজদার হোসেনের যে মামলা, এই মামলার পরিপ্রেক্ষিতে। ওকে, আমরা শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বা দ্য এক্সিকিউটিভ যে সেগমেন্টটা রয়েছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। চলেন দেখি শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ কি কি রয়েছে। যে আইন যে বিভাগ রয়েছে, আমাদের যে আইন বিভাগ, আইন কর্তৃপক্ষ যে বিভাগ রয়েছে, এখানে রয়েছে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন প্রয়োগ করে শাসন কার্য পরিচালনা করে শাসন বিভাগ, নির্বাহী বিভাগ। তারপর রাষ্ট্র পরিচালনায় সরকার অংশ নিয়ে থাকে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের সর্বোচ্চ যিনি কর্তৃপক্ষ যিনি থাকেন তিনি মন্ত্রিপরিষদ কর্তৃপক্ষ, এবং যিনি প্রধান থাকেন তিনি হচ্ছেন কি? প্রধানমন্ত্রী। যিনি কি থাকেন? তার নাম হচ্ছে কি? প্রধানমন্ত্রী। আমরা জানি যে মন্ত্রী পরিষদের যিনি প্রধান তিনি প্রধানমন্ত্রী থাকেন। তাহলে হচ্ছে নির্বাহী সর্বোচ্চ কর্তৃপক্ষ মন্ত্রী পরিষদ, এবং যিনি হচ্ছেন প্রধান থাকেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ কিন্তু আমলারা, কারা? আমলাভার বা আমলা বৃন্দ আমরা বলতে পারি। ওকে, তারপর দেখি নির্বাহী বিভাগের সদস্যরা দায়বদ্ধ থাকেন আইন পরিষদের নিকট। তাহলে নির্বাহী বিভাগের যারা দায়বদ্ধ থাকবে সংসদের নিকট। কার নিকট? তাহলে মন্ত্রী পরিষদ কার নিকট দায়বদ্ধ থাকে? পরীক্ষা এমনি আসতে পারে, সংসদের নিকট। তাহলে সংসদের নিকট নির্বাহী বিভাগ দায়বদ্ধ থাকে, মাথায় কিন্তু রাখবেন, মাথার কিন্তু গিলু যাতে না উড়ে যায়, বিষয়গুলো একটু ক্লিয়ার করি। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সো আইন বিভাগে আইন প্রণয়ন হবে, আর শাসন বিভাগ বা নির্বাহী তারা শাসন মানে ক্ষমতা দেখাবে, কিন্তু তারা বিচার বিভাগের উপর কোনো প্রকার হস্তক্ষেপ না করে সেপারেশন অফ ল অনুযায়ী। পাশাপাশি নির্বাহী বিভাগের যারা সদস্যরা থাকবেন তারা দায়বদ্ধ থাকবে কার উপরে? বা সংসদের উপরে। কার উপরে? সংসদের উপর থাকবে, মাথায় রাখবেন, এটাই প্রশ্ন আসে। তারপর আমরা দেখি ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স মানে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম অনুযায়ী রাষ্ট্রের যিনি নির্বাহী, আইন ও বিচার বিভাগ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের যে পদসমূহ রয়েছে
ক্রমবিন্যাস, সেটা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেটা হচ্ছে কোথায় দেখতে পাই আমরা? মন্ত্রিপরিষদ বিভাগে আমরা দেখতে পাই। ঠিক আছে, মন্ত্রিপরিষদ বিভাগ, এটা মন্ত্রিপরিষদ বিভাগ হবে। ওকে, আচ্ছা। তারপর যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত রাষ্ট্রের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তালিকা। বাংলাদেশের প্রথম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট জারি হয় 11ই জানুয়ারি 1974 সালে। তাহলে বাংলাদেশের প্রথম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স মানে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে মানে পদমর্যাদার যে ক্রম, যে প্রথম বললাম রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে অন্যান্য যে সকল মানে স্পিকার রয়েছেন, তাদের যে পদমর্যাদা অনুযায়ী তারা যেই ধরনের নির্বাহী আইন বা তারা যেই গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো তারা জারি করে থাকেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের যেই ওয়ারেন্ট জারি করা হয়ে থাকে তাদের কর্তৃক, এইগুলোকে বলতেছে আমরা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। ওকে, আচ্ছা। সো এইটা মূলত এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট এটা জারি হয় 1974 সাল থেকে। কত সাল থেকে বললাম? 1974 সাল থেকে এটা জারি হয়। দেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের 25টি ক্রম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। ওকে, আচ্ছা। এরপরে আমরা রাষ্ট্রপতি নিয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যে রাষ্ট্রপতি কে কে আছে। তো বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার শীর্ষ ব্যক্তি রাষ্ট্রপতি। প্রজাতন্ত্রের সকল শাসন কর্মকর্তা মানে শাসন কর্ম সম্পন্ন রাষ্ট্রপতির নামে। তার পরীক্ষায় যদি আসে, একটা রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের যত কাজ রয়েছে, শাসন কর্মের যত কাজ রয়েছে, সকল কার নামে সম্পন্ন হয়? রাষ্ট্রপতি। কিন্তু যিনি হচ্ছেন মানে সবচেয়ে বেশি ক্ষমতা এক্সারসাইজ করেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী। মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখি সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক ভাবে তিনি কি শাসন যিনি প্রধান থাকেন তিনি হচ্ছেন নিয়মতান্ত্রিক প্রধান, মানে হচ্ছে ফর্মাল যিনি হচ্ছে প্রধান থেকে। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হয় দুইবার, 1978 সালে এবং 1996 সালে। তাহলে দুইটা সাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বললাম? যে 1978 সালে সরাসরি, যেটা যখন 1978 সালে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হয়, এটা জিয়াউর রহমানের শাসন আমলে। এবং 1986 সালে এরশাদের শাসন আমলে আমরা দেখি যে সরাসরি রাষ্ট্রপতি, হ্যাঁ, নির্বাচিত হয় দুইবার বাংলাদেশে, 1978 এবং 86 সালে। 1978 এবং 1986 সালে। পদাধিকার বলে রাষ্ট্রপতি যেসব প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকেন, খুবই ইম্পর্টেন্ট। বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু রাষ্ট্রপতি, নট প্রধানমন্ত্রী। অনেকে ভুল করে প্রধানমন্ত্রী দাগায় চলে আসে। তাহলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সবসময় রাষ্ট্রপতি। এবং বাংলাদেশের যে রেড ক্রিসেন্ট আছে, সেবামূলক ফর্মালিটি যে জায়গাগুলো মেনটেন করা, এগুলোতে এটা প্রধান কিন্তু রাষ্ট্রপতি। বাংলাদেশের স্কাউটের প্রধান মানে তিনি রাষ্ট্রপতি। বাংলাদেশের এশিয়াটিক সোসাইটির প্রধান রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর, এই চ্যান্সেলর যিনি হবেন তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়ে থাকবেন। ক্লিয়ার কিনা? আশা করি জায়গা ক্লিয়ার। তারপর আমরা প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করি, যে একজন প্রাইম মিনিস্টারের কি কি দায়িত্ব থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় যিনি সরকার প্রধান থাকবেন, হেড অফ দ্য গভর্নমেন্ট যিনি, এবং মন্ত্রী পরিষদে যিনি প্রধান, তার নাম কিন্তু তিনি হবেন কে? প্রধানমন্ত্রী হবেন। কে হবে? তিনি হবেন প্রধানমন্ত্রী। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে সংসদের যিনি প্রধান তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা পরিচালনা করে থাকে প্রধানমন্ত্রী। আচ্ছা, প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভা সকল কাজের জন্য দায়ী এবং জাতীয় সংসদের নিকট থাকবে। কার নিকট? জাতীয় সংসদে। আগেও বলছি এখনো। পদাধিকার বলে প্রধানমন্ত্রী যেসব প্রতিষ্ঠানের প্রধান থাকেন, মাথায় রাখতে হবে একনেক। হ্যাঁ, আমাদের যে একনেক রয়েছে, এই একনেকের প্রধান অর্থাৎ নেকের যিনি প্রধান থাকেন, যে বার্ষিক যেই অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো কি কি বাস্তবায়িত হবে, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী কর্তৃক কিন্তু বাস্তবায়িত হতে হবে। প্রধানমন্ত্রী এগুলো কি করে থাকেন? অনুমোদন দিয়ে থাকেন। বাংলাদেশের বিনিয়োগ বোর্ড অর্থাৎ বিডার প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। তারপর যে নিকারের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী, প্রশাসন সংস্কার বাস্তবায়ন কমিটির। তারা ভেজার প্রধান, ভ্যাবজার প্রধান অর্থাৎ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন যে অথরিটি রয়েছে, এইটার প্রধানও তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধান জাতীয় পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যিনি প্রধান, তিনিও কিন্তু প্রধানমন্ত্রী। তো রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান, জাতীয় পর্যটন পরিষদের প্রধান, জাতীয় মহিলা এবং শিশু উন্নয়ন বিষয়ক যে পরিষদ, এটার প্রধান কে? আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকবেন। তাহলে প্রধানমন্ত্রী কোন কোন প্রতিষ্ঠানের প্রধান আর রাষ্ট্রপতি কোন কোন প্রতিষ্ঠানের প্রধান, এই দুইটা জিনিস তো ক্লিয়ার নাকি? আশা করি এই দুইটা ক্লিয়ার। এখান থেকে আর কোন মানে প্রশ্ন আসলে আপনারা আশা করি পারবেন। দেখেন এরপরে কি আছে, মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে কারা কি কি আছে দেখি। বাংলাদেশের মোট মন্ত্রণালয় আছে 43টি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বাংলাদেশের মন্ত্রণালয় আছে 43টি। এর মধ্যে বাংলাদেশের মোট মন্ত্রণালয় বিভাগ আছে 58টি। মন্ত্রণালয় এবং বিভাগ আছে কয়টি? 58টি। মোট মন্ত্রণালয় 43টি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয় সমূহ এটি নিয়ে। আমরা জানি যে স্বাধীনতার পরবর্তী যে সরকার, যেটাকে আমরা মুজিবনগর সরকার বলি, আর বিভাগ ছিল কয়টি? 12টি ছিল তৎকালীন সময়। তো বর্তমান যে সর্বশেষ মন্ত্রণালয় বিভাগ হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিভাগ। এটা সম্প্রতি
সাল থেকে এই মন্ত্রণালয়টা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় করা হয়ে থাকে। সো কিছু কিছু মন্ত্রণালয়ের নাম কিন্তু আমরা জানি চেঞ্জ করা হয়েছে, যেমন জনপ্রশাসন মানে মন্ত্রণালয়ের আগে পূর্বে নাম ছিল কি সংস্থাপন মন্ত্রণালয়। তারপর হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান নাম, এর পূর্বে ছিল মৎস্য এবং পশু সম্পদ, ছিল পশু কথাটা বাদ দিয়ে প্রাণী রাখা হয়েছে, তাই না? এরপর দেখেন আমরা দেখি যে এখানে কিছু বিষয়, যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন যে মন্ত্রণালয়টা রয়েছে এটা হচ্ছে পরিবেশ বন মন্ত্রণালয়, পূর্বে ছিল। যোগাযোগ মন্ত্রণালয় বর্তমান হচ্ছে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয় বর্তমান হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এইগুলো থেকে প্রশ্ন আছে। তারপর দেখি বাংলাদেশের মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে এগুলো দেখি। রাষ্ট্রপতি কার্যালয়ের বিভাগ হচ্ছে জনবিভাগ এবং মানে আপিল বিভাগ, দুইটা। আপন বিভাগ না, এখানে হবে কি আপিল বিভাগ হবে, এখানে হবে আপিল বিভাগ। হ্যাঁ, আচ্ছা দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে দুইটা, একটা জননিরাপত্তা বিভাগ আর একটা হচ্ছে সুরক্ষা বিভাগ। এটা হচ্ছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে। বাংলাদেশের ফায়ার সার্ভিস এটা দেখে থাকে বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তর, এগুলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাহলে পাসপোর্ট অধিদপ্তর বহিরাগমন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এগুলো কি প্রধানমন্ত্রীর অধীনে? নো, এগুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, মাথায় রাখতে হবে। স্বরাষ্ট্র আইন বিষয়ক জননিরাপত্তা এবং সুরক্ষা এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে, অনেকে জানে না। এবং মানে বিশেষ করে ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স। তারপর আমরা দেখি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কোনগুলো আছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের ট্যারিফ এন্ড কমিশন, খুবই খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাণিজ্য মন্ত্রণালয় দেখি আবার বাংলাদেশের ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ বোর্ড, তারপর হচ্ছে বাংলাদেশ রপ্তানি বোর্ড ইপিবি, বাংলা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, বা এটাকে বলে আমরা টিসিবি, অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। বা এই যে টিসিবির যে পণ্যগুলো এগুলো খাদ্য মন্ত্রণালয়ের অধীনে না। এই যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। প্রিয় শিক্ষার্থীরা আপনারা আশা করি এই জায়গাটা বুঝছেন, এখানে আশা করি প্যাচ লাগাবেন না, তাই না? দেখেন এরপর আমরা আরেকটু বিষয় শিখি যে শিল্প মন্ত্রণালয়ে কি কি আছে। দেখেন শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, খুবই খুবই ইম্পর্টেন্ট। শিল্প বিএসটিআই, আমরা যত পণ্যের মধ্যে দেখি যে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, এটা কিন্তু প্রায় এটার ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসে। পাশাপাশি বিএসটিআই বাংলাদেশ যে স্ট্যান্ডার্ড করে পণ্যের যে মান নির্ধারণ করে, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে থাকে না, এটা খাদ্য মন্ত্রণালয় দিয়ে থাকে না, এইটা দিয়ে থাকে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিএসটিআই। এই বিএসটিআই কি করে থাকে? অনুমোদন দিয়ে থাকে। তাহলে বিএসটিআই তাহলে কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তাহলে বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে পাইলাম আমরা? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। প্যাটেন্ট ডিজাইন ট্রেডমার্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্যাটেন্ট ডিজাইন ট্রেডমার্ক কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এটা কখনোই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেও না, খাদ্য মন্ত্রণালয়ের অধীনেও না। তাহলে শিল্প মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে প্যাটেন্ট ডিজাইন ট্রেডমার্ক শিল্প। শিল্পগুলো শৈল্পিক ধারণা থেকে শিল্প হবে, মনে রাখবেন শৈল্পিক ধারণা প্যাটেন্ট ডিজাইন ট্রেডমার্ক শিল্প মন্ত্রণালয়। বিএসটিআই শিল্প প্রতিষ্ঠানের পণ্যগুলোকে বিএসটিআই দিয়ে থাকে, কখনোই খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বিএসটিআই থাকে না। বাট টিসিবি আবার খাদ্য মন্ত্রণালয় না, বাণিজ্য মন্ত্রণালয়। এরপর দেখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকে বিএসসিএল, বিএসসিসিএল বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিগুলো। ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দুইটা বিভাগ, এটা সহজে এটা পারবো আমরা। বাট বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ হচ্ছে বাংলাদেশের কমিউনিকেশন রেগুলেশন বিটিআরসি অধীনে। নৌপরিবহন মন্ত্রণালয় হচ্ছে কোনটা? সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। যে তিনটা বন্দর আছে এটা নৌপরিবহন, এটা সহজ। যৌথ নদী কমিশন বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় দেখে রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেখবে হচ্ছে এই নামগুলো একটু দেখবেন। সংস্কৃতি মন্ত্রণালয় হচ্ছে গ্রন্থগান অধিদপ্তর, সংস্কৃতি রিলেটেড। বাংলাদেশের যে কপিরাইট অফিস রয়েছে এটা সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দেখে। তারা মুদ্রণ পরিবেশন যেন জনপ্রশাসন মন্ত্রণালয় দেখে দেখে। মুদ্রণ পরিবেশ প্রকাশনা অধিদপ্তর দেখে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওকে, এরপর দেখি আমরা আমাদের কি রয়েছে পরের কথায়। দেখেন বিভিন্ন প্রতিষ্ঠান মন্ত্রণালয় এগুলো কি কি আছে, যেমন বিবিএস আদমশুমারি কোন মন্ত্রণালয়ের অধীনে? পরিকল্পনা মন্ত্রণালয়। এটা সহজ যে আমরা জানি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে প্রতি বছরে কি করা হয়ে থাকে, এটা মানে এগুলা সহজ স্পষ্ট, হ্যাঁ, কিন্তু সবাই ভুল করে। যেমন আমরা যে অর্থনৈতিক যে সমীক্ষা করে থাকি, অনেকে মনে করে অর্থ মন্ত্রণালয় মনে হয়
অর্থনৈতিক সমীক্ষা করে থাকে, বা আদমশুমারি বা জনশুমারি ও গৃহগণনা যে করে থাকে, এটা মূলত অর্থ মন্ত্রণালয়। নো নো নো, আপনি যদি এটা ভাবেন তাহলে কিন্তু পরীক্ষায় বড় ধরনের ধরা খেয়ে যাবেন। তাহলে আদমশুমারিটা মূলত মেইনলি কোথায়? এই আদমশুমারি বা জনশুমারি গৃহগণনা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। কোন মন্ত্রণালয়? পরিকল্পনা। তারপর পরিকল্পনা কমিশন, এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, এটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিন্তু প্রধানমন্ত্রী। পানি বন্টন, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, বা অথবা আমরা যদি বলে থাকি যে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, এগুলো সব প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। সীমান্ত রক্ষাগুলা বা সীমান্ত বিষয়গুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক দিয়ে। হ্যাঁ, এখন আমরা বাংলাদেশের প্রশাসনিক যে কাঠামোটা আছে, দেখেন আপনারা কিন্তু একটা ফ্লো চার্টের মাধ্যমে অলরেডি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, এই প্রশাসনিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়, যথা কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রশাসন, আর একটা হচ্ছে কি মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন, মাঠ প্রশাসন। সো আমরা যদি দেখি যে বাংলাদেশের যে প্রশাসনিক যে কাঠামো ছক প্রথম যিনি একদম নিম্ন পর্যায়ে থাকেন তিনি হচ্ছেন উপজেলা প্রশাসন, মাঠ প্রশাসন, উপজেলা, জেলা, বিভাগ, তারপর সচিবালয় এবং কেন্দ্রীয় প্রশাসন। ঠিক আছে, এইগুলো। এরপর আমরা যদি দেখি যে বাংলাদেশের যে একদম মন্ত্রণালয় পর্যন্ত, অর্থাৎ যে কেন্দ্রীয় যে প্রশাসনের পরবর্তীতে যে যারা থাকেন, অর্থাৎ একটা মন্ত্রণালয়ের যিনি প্রধান তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী বা মন্ত্রী থাকেন, কিন্তু প্রশাসনিক যিনি প্রধান তিনি কিন্তু সচিব। সো সচিবালয়, এগুলো হচ্ছে প্রশাসনিক কাঠামো। সো উপজেলা, জেলা, বিভাগীয় সচিবালয়, এগুলো হচ্ছে প্রশাসনিক কাঠামো। এরপর আমরা যদি দেখি যে এখানে রাষ্ট্রপতির পরে পদক্রমে প্রধানমন্ত্রী, তারপর মন্ত্রী পরিষদ, সচিব, সচিবালয়, সচিবালয়, মন্ত্রণালয়, প্রশাসনিক কেন্দ্রস্থল, তারপর হচ্ছে মন্ত্রণালয়, বিভাগ, উপবিভাগ, শাখা, মন্ত্রণালয়, মানে বিভাগের অধীনে হচ্ছে উপবিভাগ, উপশাখাগুলো বিভাগের অধীনে। আর মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে দপ্তরগুলো, হচ্ছে বিভিন্ন ধরনের প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, সবগুলো হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে। সমাজসেবা অধিদপ্তর, তারপর শিশু বিষয়ক অধিদপ্তর, দপ্তর, এগুলো কিন্তু মন্ত্রণালয়ের অধীনে। কোনটার অধীন? মন্ত্রণালয়। বাংলাদেশের স্তর ভিত্তিক যে প্রশাসনিক ছকে আপনারা অলরেডি বুঝে ফেলছেন, তাই না? তারপর বাংলাদেশের সচিবালয় বা মন্ত্রণালয়, আমরা যদি সেক্রেটারিয়েট এবং মিনিস্ট্রি যদি আমরা দেখি, এখানে দুইটা পার্থক্য পারি। যেমন বাংলাদেশের যে এখানে বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর, বাংলাদেশের মন্ত্রণালয় যৌথভাবে কি বলা হয়ে থাকে? সচিবালয় বলে থাকে। সো সচিবালয় গঠিত হয় মূলত মন্ত্রণালয়ের সমন্বয়ে। তাহলে অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয়ে কি হয়? একটা সচিবালয় গঠিত হয়। সচিবালয় বাংলাদেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র। তো সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থার স্নায়ু কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সচিবালয়, বা বাংলাদেশ সচিবালয় কোথাও অবস্থিত, এটা প্রশ্ন আসে। সো বাংলাদেশ যে সচিবালয় বা প্রধান সচিবালয়, তাহলে সরকারের সকল নির্বাহী বিভাগীয় কার্য সম্পন্ন করে তার সচিবালয়। সচিবালয়ের যিনি প্রধান থাকেন, প্রশাসনিক প্রধান, তিনি হচ্ছেন সচিব। আর সচিবালয়ের যিনি প্রধান থাকেন তিনি মন্ত্রী, বা মন্ত্রণালয়ের মন্ত্রী, আর সচিবালয়ের সচিব। আচ্ছা, বাংলাদেশ সচিবালয় রয়েছে চারটা: বাংলাদেশ সচিবালয়, প্রধান কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয়, কর্ম কমিশন সচিবালয়। ওকে। আচ্ছা, সচিবালয়ের একটি সাংগঠনিক এবং প্রশাসনিক শাখা হচ্ছে মন্ত্রণালয়। তাহলে সাংগঠনিক শাখা মন্ত্রণালয়, আর প্রশাসনিক শাখা হচ্ছে সচিবালয়। আচ্ছা, মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মন্ত্রী, আর প্রশাসনিক যিনি প্রধান ও মুখ্য হিসাব নিরীক্ষক তিনি হচ্ছেন সচিব। এই যে প্রশ্নটা, এটা অনেকে ভুল করে যে একটা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কি সচিব? নো নো নো, নির্বাহী প্রধান বা এটার যে প্রধান থাকেন, বা এটার যিনি হচ্ছেন শাসনভার ক্ষমতা যিনি প্রধান থাকেন, তিনি কিন্তু মন্ত্রী থাকেন একজন। আর মুখ্য যিনি হিসাব নিরীক্ষক থাকবেন তিনি একজন সচিব থাকবেন, সচিব। ওকে। এরপর দেখি বাংলাদেশের মাঠ প্রশাসন নিয়ে যদি আলোচনা, যে মাঠ প্রশাসনের যিনি প্রধান, বাংলাদেশের যে মাঠ প্রশাসনের যে প্রথম এবং সর্বোচ্চ ধাপ হলো বিভাগীয় প্রশাসন, এবং বিভাগীয় প্রশাসন সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব। বাংলাদেশ জেলা প্রশাসনের প্রশাসনিক জেলা উপপ্রশাসন, ডেপুটি কমিশনার, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তারপর আমরা দেখি উপজেলা প্রশাসনের প্রশাসনিক যিনি প্রধান এবং উপজেলা নির্বাহী অফিসার তিনি হচ্ছেন ইউএনও থাকবেন, বা সিনিয়র সহকারী, এগুলো আমরা জানি। স্থানীয় পর্যায়গুলো একটু আমরা দেখে ফেলি। বাংলাদেশের স্থানীয় শাসন সম্পর্কে বলা হচ্ছে স্থানীয় প্রশাসন 1959 এবং 60 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার নিয়ে। এবং স্থানীয় সরকার বলতে একটা রাষ্ট্রের যারা হচ্ছে একক এবং স্বাধীন এবং সার্বভৌম, স্বাধীনভাবে যারা হচ্ছে জনগণের দ্বারা কি করে থাকে, সরকার ব্যবস্থা পরিচালনা করে থাকে এবং জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। হ্যাঁ। তারপর দেখি স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় বাংলাদেশে 1976 সালে। তার বাংলাদেশের স্থানীয় শাসন কত সালে জারি হয়? 1976 সালে। স্থানীয় সরকারের ব্যবস্থা যে মন্ত্রণালয়ের অধীনে? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। আচ্ছা,
স্থানীয় সরকার কমিশন গঠিত 1996 সালে। তাহলে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976-এ, আর স্থানীয় শাসন কমিশন গঠিত 1996, দুইটা 76 96। ওকে। বাংলাদেশ কর্তৃপক্ষ মানে বাংলাদেশ কর্তৃক সম্পন্ন শাসন ব্যবস্থা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্থানীয় শাসন আর একটা স্থানীয় স্বায়ত্তশাসন। তারপর দেখি বাংলাদেশের জেলা পরিষদগুলো। জেলা পরিষদের আইন প্রবর্তন হয় 2000 সালে। তাহলে বাংলাদেশের জেলা পরিষদের আইন প্রবর্তন 2000 সালে। প্রথম নির্বাচন অনুষ্ঠিত জেলা পরিষদ প্রথম নির্বাচন অনুষ্ঠিত 2016 সাল থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বাংলাদেশের জেলা পরিষদগুলোর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 2016 সাল থেকে, এই তো কিছুদিন আগে থেকে, তাই না? তারপর হচ্ছে যে মানে প্রধান যে মন্ত্রণালয়ের যে অধীনে থাকে, অর্থাৎ যে সেক্টরাল মন্ত্রণালয়ের অধীনে এখানে কি কি বিষয় থাকে। মন্ত্রণালয়ের অধীনে মোট জেলা পরিষদ থাকে 61টি জেলা, আর বাকি যে তিনটা রয়েছে এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। ঠিক আছে, আচ্ছা, তিনটা। জেলা পরিষদ গঠন হয় চেয়ারম্যান, একজন চেয়ারম্যান, সাধারণ সদস্য 15 জন, মহিলা সদস্য 5 জন, মোট হচ্ছে 21 জন নিয়ে। এটা আমরা সবাই জানি। প্রধান নির্বাহী থাকেন চেয়ারম্যান এবং উপদেষ্টা যিনি তিনি হচ্ছেন জেলা পরিষদের উপদেষ্টা। স্থানীয় সংসদ যে সদস্য থাকবেন তিনি হচ্ছেন জেলা পরিষদের উপদেষ্টা থাকবেন। আচ্ছা, তারপর আমরা আছি ইউনিয়ন পরিষদ, ক্ষুদ্র গ্রামীণ প্রশাসনিক ইউনিটের একক যে ইউনিটটা রয়েছে এবং সর্বনিম্ন পর্যায়ে সেটা ইউনিয়ন। মুঘল আমল থেকে ইউনিয়ন পরিষদের নাম ছিল পঞ্চায়েত। সো মুঘল আমলে যে ইউনিয়ন পরিষদের কি নাম ছিল? পঞ্চায়েত, 1870 সালে। ইউনিয়ন কাউন্সিল থেকে ইউনিয়ন পঞ্চায়েত নাম 1972 এবং ইউনিয়ন পঞ্চায়েত থেকে ইউনিয়ন পরিষদ 1973 সালে। এইভাবে ইউনিয়ন পরিষদ গঠনে একজন চেয়ারম্যান থাকে, আমরা সবাই জানি, এগুলো আমরা আমাদের সাথে জড়িত। সংরক্ষিত নারী আসন বাংলাদেশে চালু হয়, তো ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাথায় রাখবেন যে সংরক্ষিত নারী আসন চালু হয় 1997 সাল থেকে। এখন আমরা এখানে দেখতেছি যে প্রশাসনিক যে পুনর্বিন্যাস সংক্রান্ত যে জাতীয় বাস্তবায়ন কমিটি, এটার নাম হচ্ছে নিকার। এই নিকারের মিনিংটা কি? ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিকগনিশন বা রিঅর্গানাইজেশন বা রিফর্ম বলতে পারি আমরা। তাহলে নিকারের কাজ কি? যে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় যে বাস্তবায়ন কমিটি, এটার নাম হচ্ছে নিকার, সংক্ষেপে কি বলে? নিকার। এটা প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 1982 সালে। কত সালে? 1982 সালে, মাথায় রাখবেন। নিকারের যিনি প্রধান আহ্বায়ক থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান কমিটির। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, তাহলে যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী থাকবেন তিনি নিকারের আহ্বায়ক কমিটি থাকবেন। নতুন কাজ কি? যে বিভাগ, জেলা কমিটি, পরিবেশ, সিটি কর্পোরেশন, থানা এবং উপজেলা সংক্রান্ত কাজগুলো করে থাকা। এনআইএলজি কি? স্থানীয় সরকারের জাতীয় স্থানীয় সরকার যে ইনস্টিটিউট রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট যাদের, এইটা হচ্ছে, এটার যে সদর দপ্তরটা কোথায়? হুমায়ুন রোড, ঢাকাতে অবস্থিত। 1969 সালে প্রতিষ্ঠা লাভ করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং এর প্রধান হচ্ছেন মহাপরিচালক থাকবেন। ওকে, এরপর আমরা দেখি কি আছে। তাহলে স্থানীয় সরকার, মন্ত্রণালয়, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে আমাদের পড়া মোটামুটি প্রায় শেষ। আশা করি যে আজকের যে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো একে একে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, এই যে বিষয়গুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার যদি মনে হয় যে আমার খুবই ইম্পর্টেন্ট, ভালো লাগছে, এটাও আপনি কমেন্ট সেকশন অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এই আজকের যে ক্লাসটি, এই ক্লাস নিয়ে যদি কোনো প্রকার কোয়েশ্চন থাকে বা আপনার কোনো প্রকার জানার থাকে বা কোনো জায়গায় যদি কোনো প্রকার বিষয় বোঝার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, এনি কোয়েশ্চন আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে, এই যে ক্লাসটি দেখছেন এই ক্লাসের ভিডিওর যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের ডেসক্রিপশন যে বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন দেওয়া আছে, অন্যান্য ভিডিও দেওয়া আছে। পাশাপাশি রাহাত একাডেমির যে গুরুত্বপূর্ণ অন্যান্য যে সাধারণ জ্ঞানের ক্লাসগুলো একদম শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু শিখবেন, বই কি অনেক বিষয়ে কিন্তু আপনি অনেকভাবে এগিয়ে থাকতে পারবেন। সো যারা প্রতিযোগিতার জন্য সাধারণ জ্ঞান পড়তেছেন বাট পড়ায় এমনি মন বসতেছে না, শিখতে পারতেছে না, তাদের জন্য কিন্তু আজকের যে ক্লাসটি খুবই খুবই দুর্দান্ত ভাবে অনেকভাবে কাজে দিবে। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কি করবেন? লাইক করবেন, পাশাপাশি আমাদের অবশ্যই শেয়ার দিয়ে কিন্তু আমাদের সবাইকে জানাবেন যে রাহাত একাডেমিতে রাহাত ভাইয়া কিন্তু এমন ভাবে পড়াচ্ছেন যাতে আপনাকে আপনার প্রতিযোগিতায় একদম দৌড় মানতে যেন আপনি খুব কাছাকাছি চলে যেতে পারেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এই ক্লাসটুকু নেওয়া। সো শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ অ্যান্ড ওয়াচিং দিস
ভিডিও এন্ড আপনাদের যে ধৈর্য ক্ষমতা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এটা কিন্তু আপনার জন্যই কিন্তু বানানো হয়েছে, সুতরাং শেষ পর্যন্ত আপনি দেখছেন। সো আবারও সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এইখানে আজকের ক্লাসটি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই রাহাতস একাডেমির সাথে থাকবেন। রাহাতস একাডেমির যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো ধন্যবাদ, আর সবাইকে সুস্থ থাকবেন।